আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আজকে আমাদের আলোচনার যে টপিক এখানে অলরেডি দেয়া হয়েছে, এটা হচ্ছে প্যারালালিজম, রিডান্ডেন্সি আর হচ্ছে ইনভার্সন অফ ভার্ব, অর্থাৎ এই অংশগুলো নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। আমরা পেজ নাম্বারটা বরাবরের মতো যেমন বলে দিই, আজকেও ইনশাল্লাহ বলে দিব, সমস্যা নেই। তো তার আগে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন, হ্যাঁ? সম্ভবত একটু ছায়া আসছে। ওকে, সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে স্যার সবকিছু ঠিক আছে কিনা। তাহলে আমরা আজকে আলোচনা করছিলাম প্যারালালিজম, রিডান্ডেন্সি আর একটা কি ইনভার্সন অফ ভার্ব। ঠিক আছে, ছায়া আসছে, সমস্যা নেই, ছায়াটা চলে যাবে খুব শীঘ্রই। একটু দ্রুত জয়েন হয়ে যান সবাই, একটু দ্রুত জয়েন হয়ে যান। আর পেজ নাম্বার যদি বলি, প্যারালালিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্ট, এটা হচ্ছে 569, মাস্টার বইয়ের 569 পেজ নাম্বার 569। আমি লিখে দিচ্ছি পেজ নাম্বারটা তারপরেও। আচ্ছা, তাহলে আমাদের মাস্টার বইয়ের যে পেজ নাম্বার, সেই পেজ নাম্বার কত এটার বলছি, পেজ হচ্ছে 569, 569 পেজ, হ্যাঁ? এটা হচ্ছে পেজ নাম্বার। আমরা এখান থেকে শুরু করব। তো সবাই ভাইয়া রেডি তো ইনশাল্লাহ? আমরা তাহলে আর দেরি করব না, আমাদের যে নিয়মিত ক্লাস, আমরা ক্লাসটি শুরু করতে পারি, হ্যাঁ? তার আগে আপনাদেরকে বলছি, আপনাদের যার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা কমেন্টে করবেন, ইনশাল্লাহ সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় বলে রাখি যে অনেক সময় হয় কি যে ক্লাস যে শিডিউলটা, আমরা ক্লাস শিডিউলটা দুই একটা ক্লাস শিডিউল হয়তো মিস হয়ে গেছে, কিন্তু এর মানে এই না যে সেই ক্লাসগুলো হবে না। 100% সেই ক্লাসগুলো হবে, হ্যাঁ? সো আপনাদের এটা নিয়ে টেনশনের কিছু নাই, সেই ক্লাসগুলো হবে, অবশ্যই হবে। এবং আমরা আমাদের যখন ক্লাসের রিলেটেড কথা আসে তখন অবশ্যই ক্লাস A to Z শেষ করেই আপনাদের কোর্সটা শেষ করব। ইভেন লাস্টে গিয়ে আমি জিজ্ঞাসা করি আলাদাভাবে যে আপনাদের এক্সট্রা আরো জানার মতো কোনো প্রশ্ন আছে কিনা বা এক্সট্রা কোনো বিষয় জানতে চান কিনা, সেই বিষয়টা ইনশাল্লাহ আমরা দেখব। তাহলে স্যার আমরা কথা না বাড়াই আর হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে অংশটা নিয়ে, সেটা হচ্ছে স্যার প্যারালালিজম, হ্যাঁ? প্যারালালিজমটা অংশ যদি দেখি, প্যারালালিজমের কাজ কি? প্যারালালিজমের বাংলাটা কি বলেন তো? প্যারালাল কথা আছে, সেটাকে আমরা বলি আমাদের ভাষায় স্যার সমান্তরাল, তাই না? সমান্তরাল, নিশ্চয়ই আপনারা এই কথাটা চিনেন। আর সমান্তরাল যেটা আপনারা জানেন, যে ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই যে সমান্তরালটা আসলে কেমন, তো এইভাবে ধরেন আমি একটা দাগ এখানে নিচ্ছি, আবার এখান থেকে ধরেন আরেকটা দাগ আমি এখানে নিলাম, এই যে আমরা এটাকে বলি সমান্তরাল, তাই না? এখন এই যে যে অংশটা, যে স্যার উপরের যে দাগটা যেভাবে গেছে, নিচের যে দাগটা সেটাও একইভাবে গেছে। তো এই যে এরকম করে উপরেরটা যেভাবে গেছে নিচেরটা যেভাবে গেছে, ঠিক সেন্টেন্সে এরকম যখন কোনো কথা ব্যবহার আসে, যে এরকম করে কমা থাকতে পারে, এখানে আরেকটা কমা, এখানে আরেকটা কমা, এখন এটা যদি নাউন হয় তাহলে এটা নাউন হওয়ার কথা, এটাও নাউন হওয়ার কথা। এখানে যদি ভার্ব হয় এটা ভার্ব হওয়ার কথা, এটা ভার্ব হওয়ার কথা। এটা যদি ভার্বের সাথে আইএনজি থাকলে এটাও ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, এটাও ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা, আবার এটাও ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা। এটা যদি টু দিয়ে ভার্ব ওয়ান থাকে তাহলে এটাও সেই ভার্ব ওয়ান হওয়ার কথা, এটাও ভার্ব ওয়ান হওয়ার কথা, মানে টু দিয়ে দিয়ে। এটাই হচ্ছে মূলত প্যারালালিজম। এটা যদি নাউন হয় তাহলে এটাও নাউন হবে, এটাও নাউন হবে। Wow, even though he is a teacher, he's a farmer. হ্যাঁ, ফার্মার। রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে নিলে ভালো। তো রাইট ফর্ম অফ ভার্বের বাকি আছে না এখনো, এটা আমরা নেক্সটে করে নেব, নেক্সট উইকে, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্সের কি বলছে, প্র্যাকটিস পার্ট গুলোতে আমার কিছু কনফিউশন আছে। আচ্ছা, এটা আপনি রেখে দেন কনফিউশন, ইনশাল্লাহ আমরা সলভিং ক্লাস নিব খুব শীঘ্রই। আগামী আগামী পরশুদিন একটা সলভিং ক্লাস রাখা যায় কিনা দেখি, মানে বেসিক ক্লাসের পাশাপাশি, তাহলে সেটা নিব। তাসমিয়া ইসলাম বলছে ভাইয়া আমার দেশ থেকে, আমার দেশ তো বাংলাদেশ,
সবাই তো আমার দেশ থেকেই দেখছে। আচ্ছা, এখন আসি আমরা স্যার প্যারালালিজম ব্যবহারের ক্ষেত্রে আপনাকে কি কি বিষয় ফলো রাখতে হবে, ফলো করতে হবে। যেটা বলছিলাম যে ভাইয়া একটা স্ট্রাকচার ফলো করা, যে ভার্ব প্লাস আইএনজি থাকলে আইএনজি। যেমন ধরেন কেউ যদি বলে আই, তারপরে আমি বললাম ধরেন লাইক রিডিং, তারপরে একটা কমা দেওয়া থাকবে রাইটিং, কমা দিয়ে এখানে ধরেন লেখা থাকবে ড্র। এখন আপনারাই বলেন তো স্যার এটা কি হবে তাহলে? কমা দেওয়ার মতো রিডিং আছে, রাইটিং আছে, তাহলে এটা হওয়ার কথা কি? বলেন কমেন্টে, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, দেশের বাড়ি ফরিদপুর, এটা আমার গ্রামের বাড়ি, দেশের বাড়ি না, গ্রামের বাড়ি। হ্যাঁ, বলেন তো এটা কি হবে? আপনারা কিন্তু সবাই পারতেছেন অলরেডি, তার মানে এখানে কিন্তু একটা ক্লিয়ার ধারণা আপনাদের আছে। ড্রয়িং, ড্রয়িং, গুড। তাহলে আপনারা কিন্তু দেখেন আমি জাস্ট একটু বলছি, তাতে কিন্তু আপনি স্ট্রাকচারটা মোটামুটি ভাবে একটা আইডিয়া করতে পারছেন যে এটা এরকম করে স্ট্রাকচারটা হবে, তাই না? ড্রয়িং হবে, ড্রয়িং, সবাই কিন্তু সেটা উত্তর করতেছেন। আচ্ছা, এখন ধরেন আমি জাস্ট আপনাদেরকে একটা প্রিভিয়াস কোশ্চেন দিই, সেই প্রিভিয়াস কোশ্চেনটা দিব, কারণ আগেই বলছি এটা খুব ইজি একটা টপিক। প্রশ্নটা হচ্ছে এরকম যে ইন ম্যানি ওয়েজ, যাদের কাছে বই আছে তারা দেখলেও বুঝতে পারবে, আর বই নাই তাদের টেনশন কিছু নাই। দেখেন বলছে ইন ম্যানি ওয়েজ ডান্সিং টু মিউজিক ইজ সিমিলার টু ড্যাশ। তাহলে বলছে ইন ম্যানি ওয়েজ ডান্সিং ইজ সিমিলার, সিমিলারের সাথে সবসময় টু বসে, হ্যাঁ, সিমিলার টু ড্যাশ। এবার আপনাদেরকে আমি অপশন দিয়ে দিচ্ছি যেখানে কি কি লেখা আছে। একটা একটা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ছিল কি, এতে এতে ছিল হচ্ছে ওয়ার্ক আউট, তারপরে বিতে ছিল when one works out, when one works out, সি নাম্বারে ছিল ওয়ার্কিং আউট, ওয়ার্কিং আউট, ডি নাম্বারে ছিল দ্য ওয়ার্কিং আউট। এখন আপনারা বলে ফেলেন তো এখানে যে স্যার কোনটা হতে পারে। ভুল হইলে হবে, স্যার অবশ্যই আপনাকে বলে ফেলবে। লুকিং ফ্রম ভোলা, পারভেজ ইসলাম জয় বলছে স্যার লুকিং ফ্রম ভোলা, মন ভোলা। ওকে, ঠিক আছে, ভোলা। এরকম করে উত্তর করেন, উত্তর করেন, প্র্যাকটিস করে ফেলেন, প্র্যাকটিস করেন, ভালো হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার এই যে দেখেন ডান্সিং এর সাথে তুলনা করা হয়েছে, তাহলে ওই পাশে ডান্সিং যেহেতু আইএনজি আছে তাহলে ওই পাশে আইএনজি হবে। এখন কথা হচ্ছে যে স্যার এটা আইএনজি নাই বাদ দিলাম, এটা আইএনজি নাই বাদ দিলাম, এটাও আইএনজি আছে, এটাও আইএনজি আছে, তবে কথা হচ্ছে স্যার এটা শুরুতে দা নাই, তাহলে এটা শুরুতে দা আছে, তার মানে এটা মেলানো যাবে না। দা না থাকলে তখন আমরা নিতে পারতাম। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমি যদি আপনাদেরকে আর একটা দেখাতে চাই, এটা জাস্ট আইএনজি দিয়ে দেখালাম, আরো একটা এক্সাম্পল দেখালে তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। যেখানে বলছে 5 নাম্বার কোশ্চেন, জেরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেট। তো বলছে এটা জেরিন ইজ আ স্কলার athlete and Jerin is a scholar and athlete
অ্যান্ড ড্যাশ ড্যাশ। আচ্ছা, এখানে দেখেন অপশনে কি কি ছিল। আমি যদি এতে দেই, ছিল আর্ট, হ্যাঁ, বি নাম্বারে ছিল আর্টিস্টিক, সি নাম্বারে ছিল অ্যান আর্টিস্ট, আর ডি নাম্বারে ছিল অনলি আর্টিস্ট। এইবার আসেন আপনার কথা যে স্যার এখান থেকে কোনটা হবে, জেরিন ইজ এ স্কলার অ্যান অ্যাথলেট অ্যান্ড আর্টিস্ট, নাকি আর্টিস্ট বা অ্যান আর্টিস্ট, নাকি শুধু আর্টিস্ট, কোনটা হতে পারে? মোহাম্মদ হানিফুর রহমান হানিফ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আগেই বলছি ভাইয়া প্যারাডালিজমটা খুব ইজি, আপনি অবশ্যই অবশ্যই আশা করি পারবেন। তাহলে অ্যান আর্টিস্ট উত্তর কিন্তু অলরেডি আপনারা করা শুরু করছেন, তাই না? হুম হুম হুম। হ্যাঁ, তার মানে এই টপিকটা কিন্তু খুব ইজি একটা টপিক, আশা করি সমস্যা হওয়ার কথা না। তাহলে এইখানে দেখেন এ সহ স্কলার মানে আর্টিকেল সহ, তাই না? এন দিয়ে অ্যাথলেট মানে আর্টিকেল সহ, তাহলে এখানে যেটাও হবে অবশ্যই আর্টিকেল সহ। এখন এটাও আছে কারেক্ট, এটাও কারেক্ট, বাট এটার সাথে আর্টিকেল নাই কিন্তু এটার সাথে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, এই অংশ হচ্ছে বাদ। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। ভাইয়া বুঝতে পারতেছেন তো? একটু কমেন্টে জানাইন যে ভাইয়া বুঝতে পারতেছি কিনা। ওকে, আচ্ছা, আরো দুই একটা উদাহরণ আপনাদেরকে আমি দিব, জাস্ট বোঝার সাথে যে আসলে বুঝতে পারেন কি। 8 নম্বর প্রশ্ন এটা। 8 নম্বর প্রশ্নটা বলছে কি, 8 নম্বর প্রশ্ন বলছে সবুজ ইন্টার্ড দ্য রুম। তো কথাটা এরকম বলছে যে স্যার সবুজ entered the room, sat, কমা দেওয়ার পরে ছিল কি স্যার, sat and dash his book. খালেদা ইয়াসমিন বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ধরেন এখানে যদি আমরা এতে দেই, এখানে লেখা ছিল কি স্যার, প্রশ্নের অপশন থেকে যদি আমরা দেখি, প্রশ্ন 8 নম্বরে হ্যাজ ওপেন্ড একটা ছিল, হ্যাজ ওপেন্ড, বি নাম্বারে ছিল হ্যাড ওপেন্ড, সি নাম্বারে ছিল ওপেন্স, আর ডি নাম্বারে ছিল ওপেন্ড। এখন আপনারা বলেন যে স্যার এটা কি হবে? আমার মনে হয় তাহলে আমি আর প্যারালালিজমটা নিয়ে খুব একটা আলোচনা করব না, দু একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব। কারণ আগেই বলছি প্যারালাল মানে সমান্তরাল, যেখানে একই ধরনের সেন্টেন্সে একই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়। নাউন হলে সবগুলা নাউন, ভার্ব হলে সবগুলা ভার্ব, কোন টাইপের ভার্ব হবে সেগুলা সেম, ভার্বের ফর্ম যেমন সবগুলা সেম। গুড, আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলতেন যে স্যার পাস্ট টেন্স আছে অবশ্যই পাস্ট হবে, তাই না? হ্যাঁ, ওপেন্ড, এই তো বুঝে গেছেন। তাহলে স্যার ইন্টার্ন এটা V2 আছে, তাই না? তারপরে কি আছে, সেট, এটা V2 আছে। তাহলে ওখানে যেটা বসার কথা এটাও কি হবে, V2। আর আমাদের V2 আছে কোনটা, লাস্টেরটা, তার মানে এই বি নাম্বারটা হচ্ছে উত্তর। ভাইয়া বুঝতে পারছি না? অপশন না লিখলে আপনি বুঝবেন কেমনে কোন ভার্ব আছে এটা? আমি কোন ভার্ব এখান থেকে দিব? আর আপনাদের তো অপশন আকারে আসবে, এমসিকিউ আকারে। হ্যাঁ, ওপেন দেওয়া যাবে না ভাইয়া, ওপেন্ড কি, শাহিন সানভি
ওপেন্ড, হ্যাঁ সবগুলা পাস্ট টেন্সে করতে হবে। ওকে, 11 নম্বর প্রশ্নটা বলছে, ভাই একটু বুঝাই দেন। টেকিং দ্য টাইম টু ইট এ গুড ব্রেকফাস্ট ইজ এ সিম্পল ওয়ে টু মেক দ্য মর্নিং ড্যাশ, এটা তাই না? আচ্ছা, আমি একটু প্রশ্নটাকে তুলে ফেলি। টেকিং দ্য টাইম টু ইট এ গুড ব্রেকফাস্ট, এটাই তো? আচ্ছা আসি স্যার, প্রশ্নটা ছিল এরকম, টেকিং দ্য টাইম, তার কি বলছে, টেকিং দ্য টাইম টু ইট এ গুড ব্রেকফাস্ট, টু ইট এ গুড ব্রেকফাস্ট, এটা তো টেকিং দ্য টাইম to eat a good breakfast is a simple way, is a simple way, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হ্যাঁ, is a simple way to, তোর পরে লেখা ছিল make the morning dash and the day, the morning dash and dash and the day, তারপরে আবার আরেকটা ড্যাশ, হ্যাঁ এইটা, অর্থাৎ দুইটা ড্যাশ আছে। দেখেন সেন্টেন্সটা কিন্তু অনেক বড়, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি এখান থেকে আপনাদেরকে অপশন দেওয়ার চেষ্টা করি, তাহলে অপশনে প্রথমে ছিল যেটা একটা দেওয়া ছিল স্যার এ বেস্ট আর একটা হচ্ছে ইজিয়েস্ট, তাহলে এ বেস্ট আর একটা কমা দিয়েছিল ইজিয়েস্ট, এটা। আচ্ছা, বি নাম্বার যদি খেয়াল করেন, বি নাম্বারে ছিল হচ্ছে ওয়েল অ্যাট ইজ, ওয়েল আর একটা ছিল কি স্যার অ্যাট ইজ। সি নাম্বারে কি বলছে, সি নাম্বারে বলছে বেটার আর একটা হচ্ছে ইজিয়ার। ডি নাম্বারে বলছে ইজি অ্যান্ড ইজিয়ার, এটা। এখন এই পর্যন্ত ছাড়া আরো একটা অপশন আছে ইজ আর একটা হচ্ছে ইজি, আমি ওটা দিলাম না। ধরেন এই যে কয়টা দিছি আপনি নিজে খেয়াল করেন, এই কয়টার মধ্যে আমরা বলছি প্যারালালিজম হচ্ছে সবসময় সমান্তরাল, এন্ড এর আগেও যা বসার কথা পরেও একই রকম বসার কথা, ভার্বটা অ্যাডজেক্টিভ আগেও যেমন বসার কথা পরেও একই। এখন খেয়াল করেন ইজিয়েস্ট যেটা, এটা সুপারলেটিভ, বেস্ট সুপারলেটিভ, বাট সুপারলেটিভ ডিগ্রির পূর্বে এখানে দা বসার কথা, বসাইছে এ, সুতরাং এই জন্য এটা ভুল, এটা কাটা। দেখেন দ্বিতীয়টা ওয়েল আর একটা হচ্ছে অ্যাট ইজ, ওয়েল মানে ভালো আর অ্যাট ইজ মানে সহজ, হ্যাঁ, যে আমাদের মর্নিংটাকে ভালো করবে এবং দিনটাকে সহজ করবে, বিষয়টা এরকম না, এখানে কিছুটা আমাদের একটু ভুল আছে। ওয়েল আর একটা হচ্ছে আমরা ইজি দিলে ঠিক ছিল, বাট অ্যাট ইজ লিখছে তারা, অ্যাট ইজ মানে হচ্ছে স্বাধীন বোঝায় অনেক ক্ষেত্রে, অ্যাট লার্জ টাইপের, তাহলে এটা এক্ষেত্রে যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন ইজি একটা কথা আছে এখানে, আর একটা কি ইজিয়ার, একটা আছে ইজি আর একটা হচ্ছে কম্পারেটিভ ইজিয়ার, একটা পজিটিভ ডিগ্রি একটা কম্পারেটিভ, মানে এটাও মিল নেই।
একমাত্র সি নাম্বারে মিল আছে, যেখানে বেটার এবং ইজিয়ার দুইটা কথাই কম্পারেটিভ ডিগ্রিতে আছে, মানে সেম ডিগ্রিতে। এই জন্য এটাই হচ্ছে আমাদের মূলত এইখান থেকে নেওয়ার মেইন অংশ, যে স্যার ইজিয়ার অ্যান্ড দ্য ডে কি হবে, ইজিয়ার। এখানে হবে মর্নিং কে বেটার করবে আর ডে তাকে ইজিয়ার করবে। বইয়ের পিডিএফ অন করলে আপনারা দেখতে পারবেন না, বইয়ের পিডিএফ এখানে অন করেছিলাম, আর বইয়ের যে পিডিএফ পাওয়া যায় বাজারে, ওই পিডিএফ এতটুকু বড় করলে ফেটে একদম আর কিছু বুঝতে পারবেন না। এটা আমরা ট্রাই করেছিলাম, আপনি হয়তো পরে যুক্ত হয়েছেন তো তাই এরকম মনে হয়, হ্যাঁ, বাট বইয়ের পিডিএফ থেকে আমরা ট্রাই করেছিলাম, এটা খুব বেশি ভালো হয় না। তো যাই হোক, আশা করি যে আপনার মানে এই আমরা অংশটা দেখতাম প্যারালেলিজম, এই প্যারালেলিজমের অংশটা আপনার মনে হয় না যে খুব একটা সমস্যা হওয়ার কথা। আচ্ছা, এরপরে আসেন স্যার রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিকে বাংলাতে বলা হয় গুরু চণ্ডালী দোষ, মানে একসাথে একাধিক কেবল এবং মাত্র ব্যবহার করা যাবে না, তাই না? সবে মাত্র ব্যবহার করা যাবে না, সবে বললে সবে, মাত্র বললে মাত্র। ওকে, কেন বুঝবেন না ভাইয়া? একজন প্রশ্ন করছেন ভাইয়া এটা বুঝলাম না। দুইটাই কম্পারেটিভ ডিগ্রিতে আছে, মানে একই রকম হবে, সুতরাং এটা কারেক্ট। বেটারও কম্পারেটিভ, ইজিয়ারও কম্পারেটিভ, আর একটাও কখনো একরকম নাই। বেস্ট আছে, ইজিয়েস্ট আছে, হ্যাঁ দুইটাই সুপারলেটিভ, বাট এটার আগে দা বসার কথা। সুপারলেটিভ দা নাই তো, কোথাও দা আছে সেন্টেন্সে নাই, এজন্য এটা ভুল। শুধুমাত্র এই দুইটা সেম ডিগ্রিতে আছে, মানে একই রকম। এসবি সুবর্ণা বুসরা ভাইয়া কি বলছি, যে বেটার এবং ইজিয়ার দুইটাই কম্পারেটিভ আছে, তার মানে এই দুইটাই বসবে এখানে। আমরা সবসময় বলছি না যে প্যারালালিজম মানে হচ্ছে শূন্য স্থানে একই টাইপের ওয়ার্ড বসবে সবসময়, পর 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 সিগন্যাল আকারে আসলে, সিকোয়েন্স আকারে আসলে। তাহলে এক্ষেত্রে আমাদের ইজিয়ার কম্পারেটিভ, বেটারও কম্পারেটিভ, এই জন্য আমরা এখানে ব্যবহার করব বেটার আর এখানে ব্যবহার করব ইজিয়ার, এই আর কিছু না। বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার এই পর্যন্ত? কথা বললেন, রেসপন্স করেন, বুঝতে পারছেন কিনা, ওকে? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এবার আসেন স্যার রিডান্ডেন্সি, যেটা আমরা রিডান্ডেন্সিতে যাব। আচ্ছা, রিডান্ডেন্সিটা কি স্যার? এটা হচ্ছে বলছি যে কুরুচণ্ডালী দোষ, অর্থাৎ মাঝে মাঝে আমরা বললাম যে কেবল এবং মাত্র দুইটা শব্দ একসাথে ব্যবহার করা যাবে না। সেম ভাবে ইংলিশে কিছু ওয়ার্ড আছে যেগুলার একরকম দেখতে, বাট আমরা সেক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহার করব কি করব না, অন্য ওয়ার্ড ব্যবহার করব কি করব না, এই রেস্ট্রিকশন গুলা থাকে। এটা মুখস্থ মেমোরাইজিং পার্ট, যেটা আমি ছবি তুলে পাঠাই দিব আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপে, সেখান থেকেও দেখে নিবেন, বাট আমি একটু বোঝার চেষ্টা করছি, তেমন। আচ্ছা, আচ্ছা, অনেকে নাম্বার ধরে ধরে প্রশ্ন করতেছেন, তাদেরকে বলে রাখি ভাইয়া, আপনার যদি সলভিং ক্লাস করেন তখন আরো ডিটেলস এটা করতে পারবেন, তখন শুধু কোশ্চেনই সলভ করব। এখন যেহেতু আমরা একটা টপিক আলোচনা করতেছি, জাস্ট আমি মেন আইডিয়াটা দেওয়ার চেষ্টা করতেছি। যেমন ওখানে আছে, আপনি দেখেন একটু নিজে খেয়াল করে বুঝতে পারবেন, একটা হচ্ছে লাইং, একটা হচ্ছে লেইং।
লাইং মানে শুয়ে থাকা, লে মানে হেলান দেওয়া, দুইটা আলাদা। আরেকটা লাই আছে মিথ্যা বলা। তো শুয়ে থাকা যেটা লাইং নাকি লাইং, আপনাকে ওয়ার্ড মিনিং জানলে আপনি সহজে নিজেই করতে পারবেন, যারা 13 নম্বর প্রশ্নের কথা বলছেন। তাহলে লেইং আর সিটিং এই দুইটা সেম হয়, বাট লাইং মানে মিথ্যা বলা আর বসে থাকা কিন্তু এক না। ওকে, এরকম। আরেকজন বলছে স্যার 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর বলছে অন সানডে আই ইউজুয়ালি গো ফিশিং অর ড্যাশ। তাহলে ফিশিং যেহেতু আছে তাহলে অর এর পরে কি হওয়ার কথা ছিল, অর এর পরে সামথিং লেখা আছে, বাট গো লেখা আছে। দেখেন, গো ফিশিং অর ডু সামথিং, বলে গো তারপরে ফিশিং, গো মানে যাওয়া, ভার্ব ওয়ান আছে, তাহলে এই পাশেও ভার্ব ওয়ান হবে। তাহলে গো ফিশিং অর ডু সামথিং, গো এবং ডু এই দুইটা মিল। আমি জাস্ট মুখে বলছি যেহেতু আপনারা প্রশ্নগুলো নাম ধরে বলছেন তাই। একজন 20 নম্বর প্রশ্নের কথা বলছে, মিস্টার রবার্ট, মিস্টার ইকবাল, মিস্টার রাশেদ, মিস্টার ডেলোয়ার ইজ এ নোটেড, এখানে দেওয়া আছে কেমিস্ট। তাহলে কেমিস্ট দেওয়া আছে, দেখেন কেমিস্টের পরে কি বলছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান ইফেক্টিভ টিচার। তাহলে কেমিস্ট এটা একটা নাউন, টিচার এটাও একটা নাউন। হ্যাঁ, আচ্ছা আমি থিওরিটা দিচ্ছি স্যার, আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা এবার আসি স্যার, রিডান্ডেন্সি যেটা বলছিলাম এটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। মূলত এক্ষেত্রে কিছু ওয়ার্ড আপনাকে সিলেক্ট করা থাকে, সেই ওয়ার্ডগুলোর সাথে যুক্ত থাকে কিছু ওয়ার্ড। যেমন ধরেন ওয়েট আপনার ওখানে দেওয়া আছে, আমরা যদি বলি ওয়েট মানে কি স্যার, অপেক্ষা করা। তো কারোর জন্য অপেক্ষা করলে আমরা কি বলি, ওয়েট ফর, ওয়েট ফর। বাট ওয়েট ফর এর জায়গায় আমরা চাইলে এক বাক্যে একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেটা কি স্যার, অ্যাওয়েট। বাট অ্যাওয়েট এর সাথে কখনোই ফর ব্যবহার করা যাবে না, কারণ অ্যাওয়েট এর মধ্যেই ফর কথাটা অলরেডি উল্লেখ আছে। তাহলে ওয়েট ফর মানে হচ্ছে কি অ্যাওয়েট। এরকম যে ওয়ার্ড গুলা, যে আপনি অ্যাওয়েট ফর দিলে আবার ফর দুইটা আসবে চলে, তো একটা একটা ওয়ার্ডে যদি যাই। এরপরে ধরেন দেওয়া আছে কি স্যার, রিটার্ন। রিটার্ন দেওয়া কি, যেমন আপনি সহজে বুঝবেন যে রিটার্ন, রিটার্ন মানেই হচ্ছে গো, সাথে অবশ্যই ব্যাক কথা, মানে ফিরে আসা। এখন যদি আপনি চিন্তা করেন আমি একটা কাজ করব স্যার, রিটার্ন ব্যাক করে দিব, যে রিটার্ন, এই রিটার্ন সাথে আবার ব্যাক লাগাইলেন, তাহলে কিন্তু ভুল করলেন, কারণ ব্যাক কথাটা মূলত রিটার্ন এর মধ্যে অলরেডি উল্লেখ আছে। এই যে রি শব্দের অর্থ পুনরায়, হ্যাঁ, তাহলে রিটার্ন মানেই হচ্ছে গো ব্যাক। আপনি যদি চিন্তা করেন গো ব্যাক এর পর আরেকটা ব্যাক দিবেন, তাহলে কেমন হবে, গো ব্যাক ব্যাক, তাই না? তার মানে এইখানে বিষয়টা এমন যে সবসময় মনে রাখতে হবে যে কিছু ওয়ার্ড থাকে যার মধ্যে অলরেডি ওই ওয়ার্ডের সাথে যুক্ত যে অংশ সেটা দেওয়া থাকে। ওকে, কত পেজ এটা, এক এক ভার্সন এক এক রকম পেজ, আমরা এটা হচ্ছে 573 পেজে আছি এখন। হ্যাঁ, আচ্ছা এরপরে ধরেন আপনারা যদি দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড আছে। রিটার্নের পরে আছে রিভার্ট। রিভার্ট শব্দের অর্থ কিন্তু গো ব্যাক, রিভার্ট দেওয়া আছে তাই না, রিভার্ট। তাহলে রিভার্ট শব্দের অর্থ কি, গো ব্যাক। তাই আপনি চাইলেই রিভার্টের সাথে কখনোই ব্যাক ব্যবহার করতে পারবেন না, যে রিভার্ট ব্যাক। রিটার্ন মানেই গো ব্যাক, কখনোই আপনি রিটার্নের সাথে ব্যাক ব্যবহার করতে পারবেন না। এটাই হচ্ছে মূলত আমাদের রিডান্ডেন্সি বা গুরুচণ্ডালী দোষ আমরা যেটাকে বলি। এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, যে স্যার গুরুচণ্ডালী দোষ হচ্ছে কেমন, যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সাথে ওইটার অর্থটা ওরকমই বোঝায়, বাট আমরা চাইলেই এক্সট্রা ওয়ার্ড গুলা যুক্ত করতে পারবো না। ওকে, তো আমি এখান থেকে অংশটা আপনাদেরকে দিব আলাদা করে, আপনি তখন মুখস্থ করে নেবেন। 21 সালের বইটা, 21 সালের বই আমি তো বলছি পেজ নাম্বার 573, 2-1 পেজ কম বেশি হতে পারে, হেডিং দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তা আমি যেটা বলছিলাম যে স্যার কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডটা আলাদা করে দিব। রিবার্ট হেড আছে এর মেডিসিন, বুঝি নাই, রিভার হেড আছে এর মেডিসিন বুঝি নাই, ও ট্যাবলেট আছে, রিভার হেড আছে, মানে রিভার্ট নামে একটা মেডিসিন আছে তাই তো, হেডেকে যেটা বলতে চাইছিল বুঝতে পারছি এবার। মাঝখানে একটি মাথা ব্যথার একটা ওষুধ আছে যার নাম কি, রিভার্ট, তাই না? এতক্ষণ পরে বুঝতে পারলাম।
নিউ এডিশন, এটা লাস্ট এডিশন, এটা লাস্ট এডিশন, হ্যাঁ একদম লাস্ট এডিশন পড়াচ্ছি আমি, 2021 লাস্ট এডিশনের 573 পেজ, এটা রিডান্ডেন্সি। একটা প্রিপোজিশন আপনাদেরকে দেখা, একটা ওয়ার্ড বলছে কি, হি রিজাইন্ড, রিজাইন্ড ড্যাশ হিজ পোস্ট। আপনারা একটু বলবেন এটা কি হতে পারে। রিজাইন্ড এ নাম্বার হচ্ছে ফ্রম, বি নাম্বার হচ্ছে টু, সি নাম্বারে বলছে অফ, আর ডি নাম্বারে বলছে নো প্রিপোজিশন। এখন বলেন কোনটা হবে। তাহলে ফ্রম টু অফ নো প্রিপোজিশন, হি রিজাইন্ড হিজ পোস্ট, ফ্রম হিজ পোস্ট টু হিজ পোস্ট, অফ হিজ পোস্ট, নাকি নো প্রিপোজিশন। টাফনিল রিভার্ট ভাই, হ্যাঁ টাফনিল, টাফনিল তো খুব মারাত্মক একটা ওষুধ তাই না। দুই হাজার পঁচিশের এডিশন মনে হয় না যে বের হবে, কারণ চেঞ্জ করার কিছু নাই, নতুন কিছু দেওয়ার মতো কিছু নাই। আগে ছিল সেটা মাস্টার বইয়ের কোঅর্ডিনেটররা ভালো করে কোঅর্ডিনেট করছিল, বাট এখন নতুন কিছু দেওয়ার মতো আর এখানে নাই যেগুলো তারা খুঁজে বের করবে, একমাত্র প্রিভিয়াস কোশ্চেন অ্যাডজাস্ট করা ছাড়া। ঠিক আছে স্যার, তাহলে আপনারা কিন্তু বুঝে গেছেন যে স্যার রিজাইন শব্দের অর্থই কোনো কিছু থেকে ইস্তফা দেওয়া, তার পোস্ট থেকে ইস্তফা দেওয়া, ওইটাই এই রিজাইন্ড কথাটার অর্থই হচ্ছে তার সঙ্গে অলরেডি কোনো কিছু থেকে চলে আসা। আপনি আলাদা করে আবার দিবেন না, এর মধ্যেই অলরেডি ফ্রম কথাটা আগে থেকে আছে, সুতরাং উত্তর হচ্ছে কোনটা, এটা। আপনি যদি এখানে আবার ফ্রম দেন তাহলে দুইবার ফ্রম হবে। ওকে, আমি জাস্ট একটা প্রশ্ন দেখালাম, তো এই জন্য আপনাদের মুখস্থ করতে হবে এই পার্টটা, যে স্যার কোন জায়গায় কোন ওয়ার্ডগুলো এখানে বোঝাচ্ছে, মুখস্থ করাটা অনেক বেশি জরুরি। ওকে, আরেকটা প্রশ্ন দেই, সেই প্রশ্নটা বলছে স্যার, ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ড্যাশ, সাথে হচ্ছে ইউ। উইথ, আমি দুইটা দিই তাতেই বুঝতে পারবেন, বেশি দিয়ে লাভ নাই, বোঝা দিয়ে কথা, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে কি দিব স্যার, জয়েনের সাথে উইথ ব্যবহার করব নাকি নো প্রিপোজিশন, কোনটা, যে ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ নাকি ইফ আই জয়েন উইথ ইউ। নেহার ইসলাম অলরেডি একটা প্রশ্নের উত্তর দিছে স্যার, মাস্টার জাহাঙ্গীর, সমস্যা নেই। গুড, এই তো জয়েনের মধ্যে উইথ আছে বিষয়টা কিন্তু তা না, যে জয়েনের মধ্যে উইথ আছে বিষয়টা এরকম না। আচ্ছা, জয়েন হওয়া বলতে আপনি কি বুঝান, দেখেন বলছে ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ, মানে কথাটা এরকম যে তুমি কি কিছু মনে করবা যদি আমি তোমার সাথে বলি, আমরা অনেক ক্ষেত্রে যে আমি তোমার সাথে মিশি, কথাটা এরকম, বা তোমার সাথে যোগ দেই, বা তোমার সাথে কথা বলি, যোগাযোগ করি, এখানে বলতে যোগাযোগ করি, তোমার সাথে যোগাযোগ করি। বাট আপনি যদি এখানে উইথ কথাটা দিয়ে দেন তাহলে বোঝা যাবে যে আপনি আর সে
এই দুজনে একসাথে কোনো একটা কিছু করতে যাচ্ছেন, তো এইখানে আপনি জয়েনের সাথে উইথ ব্যবহার করবেন না। যে ডু ইউ মাইন্ড ইফ আই জয়েন ইউ, যে আমি যদি ধরেন একজন লোক ডিনার করতেছে, আপনি এই লোকের সাথে ডিনারে যোগদান করলেন, তাহলে জয়েন করলেন তার সাথে, হ্যাঁ জয়েন করলেন। আর জয়েনের থেকে উইথ দিলে মানে সে আর আপনি দুইজনে একসাথে অন্য কিছু করতে যাচ্ছেন, বিষয়টা অনেকটা এরকম হয়ে যাবে। ওকে, তো যাই হোক, জয়েনের সাথে আপনি উইথ ব্যবহার করতে পারবেন না, এরকম করে এই বিষয়গুলো আশা করি যদি আলাদা করে রাখেন আপনি বুঝতে পারবেন। এই অংশটা ভাইয়া আশা করি আর একটু ক্লিয়ার বুঝবেন। আমি যখন মুখস্থর জন্য দিয়ে দিব, ছবি তুলে পাঠিয়ে দিব গ্রুপে, তখন আপনি এখান থেকে আরেকটু পড়ে নেবেন। যাদের কাছে বই আছে বই থেকে পড়ে নেবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে টপিকটা, সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। সেখান থেকেই অনেক বেশি প্রশ্ন হয়। হ্যাঁ, ইনভার্সন অফ ভার্ব। সাধারণত আপনারা জানেন যে স্যার সাবজেক্টের পরে ভার্ব বসে, তাই না? বাট কোনো কারণে যদি সেই নিয়ম ব্রেক করে ভার্ব আগে চলে আসে এবং সাবজেক্ট পরে চলে যায়, তাহলে এটাকেই বলা হয় ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন মানে প্রতিস্থাপন, পরিবর্তন। ওকে, সাবস্টিটিউশন আমরা অনেক ক্ষেত্রে বলি। তাহলে যদি কোনো কারণে সাবজেক্ট এবং ভার্ব না হয়ে নিয়মটা চেঞ্জ হয়ে আগে ভার্ব চলে আসে পরে সাবজেক্ট, তাহলে সেটাকেই বলা হয় ইনভার্সন অফ ভার্ব। সেন্টেন্সে একটা এরকম ছিল, প্রিভিয়াস কোশ্চেন দেখেন, গন দোজ ডেজ আর। এটা দুইটা কারণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য, আবেগ প্রকাশ করার জন্য, আর একটা হচ্ছে যদি নেগেটিভ সেন্টেন্স হয় বা নেগেটিভ অ্যাডভার্ব শুরুতে আসে। যেমন বলছে ওই দিনগুলো আর নাই, মানে সে একটা বিলাপ বা গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে চাইলে বলতে পারতো দোজ ডেজ আর গন, বাট এই গনটা তারা কি করছে, শুরুতে ব্যবহার করছে। এটাকেই মূলত বলা হয় ইনভার্সন অফ ভার্ব। এখন আমরা যদি দেখি সেটার মধ্যে একটা রুল প্রথমে নিয়ে নিব, সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে, নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসলে স্ট্রাকচারটা কেমন হবে দেখেন। প্রথমে আসবে নেগেটিভ অ্যাডভার্ব, হ্যাঁ নেগেটিভ অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে, তারপরে প্লাস সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আবার বলছি নেগেটিভ অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে যদি থাকে তাহলে আগে বসবে অক্সিলারি ভার্ব, পরে আসবে সাবজেক্ট, পরে আসবে মেইন ভার্ব। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, একটা সেন্টেন্স আমি লিখি, সেটা কেমন, I had seen him. আমি তাকে দেখলাম, এরপর একটা কিছু হতে পারে। বাট যখনই সেন্টেন্সের শুরুতে আমি একটা নেগেটিভ অ্যাডভার্ব লিখে ফেলবো, যেটা আপনারা জানেন, নো সাথে লিখলাম সুনার। এখন আপনার নিশ্চয়ই মনে আছে যে স্যার নো এবং সোনার, নোটা নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, নো সোনার এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, এই নো সোনার হওয়ার কারণে যেটা হয়েছে স্যার, সেটা হচ্ছে এই আইটা, আই যেটা দেখতেছেন, এই আইটা চলে যায় শেষে, অর্থাৎ এইখানটায়। আইটা চলে আসে কোথায়, এইখানে। আর ওই হ্যাডটা চলে আসে এইভাবে, যেটাকে আমরা মুখস্থ করি এক বাক্যে নো সোনার হ্যাড বইলা। বাট নো সোনার হ্যাড বলে কোনো শব্দ নাই একসাথে। নো সোনার একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাই ওই সেন্টেন্সের হ্যাড আগে বসছে। ঠিক সেম ভাবে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, এই যে হার্ডলি, এই জন্য নেগেটিভ অ্যাডভার্ব হওয়ার কারণে হ্যাডটা আগে বসে, যে হার্ডলি হ্যাড আই সিন হিম। না হলে হওয়ার কথা ছিল হ্যাড আই সিন হিম, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, তাই হ্যাডটা আগে বসছে। ঠিক সেম ভাবে স্কেয়ারসলি, স্কেয়ারসলি হওয়ার কারণে স্কেয়ারসলি নেগেটিভ ওয়ার্ড, এই যেটা, তাই হার্ডলি এর মতো স্কেয়ারসলির সাথে হ্যাড আগে বসে, যে হার্ডলি হ্যাড আই সিন হিম। ইভেন যদি এরকম হয় যে আই ভিজিটেড, খেয়াল করেন যে আই তারপরে ভিজিটেড কক্সেস বাজার, যে আমি কখনো কক্সবাজার যাইনি, যদি এরকম কথা বলতে হইতো, নেভার যদি আমি কখনো সেন্টেন্সের শুরুতে লিখি নেভার, তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব তো নাই, কি আছে, মেইন ভার্ব, পাস্ট আছে না। এই পাস্ট হওয়ার কারণে ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে শুরুতে ডিড নিয়ে আসতে হবে, আর এটাকে বানাই ফেলতে হবে ভিজিট। ওই যে বললাম স্ট্রাকচার,
সেটা কি স্যার? নেভার ডিড আই ভিজিট কক্সেস বাজার। আগে নেগেটিভ অ্যাডভার্ব, পরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। ক্লিয়ার কিনা বিষয়টা ভাইয়া? নেগেটিভ অ্যাডভার্বের রুল এরকম আছে আরো, নেভার হতে পারে স্কার্সলি, হার্ডলি, রিয়ারলি, বেয়ারলি, নো, নেভার। নেগেটিভ অ্যাডভার্বের নিয়মটা ক্লিয়ার বুঝতে পারছি কিনা ভাইয়া একটু কমেন্টে জানান। মনে থাকা তো ঝামেলা স্যার, মনে মনে কত কিছু, মনে গার্লফ্রেন্ডের নাম পর্যন্ত মাঝে মাঝে মনে থাকে না, তাই না? মন কি বলবে আপনাকে? মনে থাকার জন্য বেশি বেশি স্মরণ করতে হবে, বেশি বেশি স্মরণ কইরা তারপরে মনে করবেন, মনে করে আবার স্মরণ করবেন, তাতে দেখবেন ঠিক হয়ে গেছে। এসব নাই, না থাকলে তো আরো ভালো। তার মানে বুঝতে পারতেছেন নাই না আছে এটাও মনে নাই, নাই নাকি আছে এটা হয়তো মনে নাই। যাই হোক, রিয়ারলি একটা প্রশ্ন আপনাদেরকে দেই, প্রিভিয়াস কোশ্চেন দুই একটা প্রশ্ন দিব তাহলে বুঝতে পারবেন। নেভার দিয়ে তো অলরেডি করে ফেলছি, নেভারটা বাদ দিয়ে দেই, রেয়ারলি দিয়ে। হ্যাঁ, রেয়ারলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড আপনারা জানেন, রেয়ারলি ড্যাশ, তারপর বলছে কি এনিওয়ান ইউজিং টাইপরাইটার্স নাওএডেজ, rarely anyone using typewriters nowadays. এইবার শূন্য স্থানের যে জায়গাটা, সেখান থেকে আপনার প্রশ্ন নিজে নিজে সলভ করার চেষ্টা করেন। প্রথমে বলছে রেয়ারলি ইউ সি, বি নাম্বারে বলছে রেয়ারলি উইল ইউ সি, will you see, সি নাম্বারে বলছে rarely you will see, ডি নাম্বারে বলছে rarely you have seen। তাহলে স্যার কি করবো এটাকে? দেখেন তো অক্সিলারি ভার্ব কোনটা আগে আছে, করে ফেলেন। হ্যাঁ, একটু করে ফেলেন এটাকে। হ্যাঁ, উইল ইউ সি, তার মানে অক্সিলারি ভার্ব একটা আগে আছে, কেন? রিয়ারলি এটা নেগেটিভ একটা ওয়ার্ড। তাহলে এই অংশটা ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না, ইনভার্সন অফ ভার্ব এখানে এই সিস্টেমে আছে।
এই সিস্টেমই অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয় আমরা পরবর্তীতে আরেকটা রুল দেখে আসব। এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব না, বাট অনলি, যেটা অনলি শব্দের একটা রুল। হ্যাঁ, অনলি দেওয়া আছে, অনলির পরে দুইটা অপশন, একটা হচ্ছে অনলি প্লাস, এখানে দেওয়া আছে অনলি প্লাস সময়বাচক অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে অনলি যেখানে বলা হচ্ছে সময়বাচক অ্যাডভার্ব, সময়বাচক অ্যাডভার্ব প্লাস অক্সিলারি ভার্ব। অনলি প্লাস সময়বাচক অ্যাডভার্ব, তারপরে আসবে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট দিয়ে বাকি অংশ আগের মতো করে, যে তারপরে সাবজেক্ট দিয়ে তারপরে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা পিভি বসবে। আচ্ছা, এখন ধরেন সেন্টেন্সটা আসছিল এরকম প্রিভিয়াস কোশ্চেনে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। ওখানে যেটা ছিল অনলি লেটার, তো দেখেন লেটার মানে পরবর্তীতে, তাই না? এটা একটা সময়বাচক অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে আমাদের অ্যাডভার্বের ক্লাস দেখে নেবেন। তাহলে অনলি তারপরে কি বসে স্যার? সময়বাচক অ্যাডভার্ব এটা। তাহলে সময়বাচক অ্যাডভার্ব যদি বসে যায় তাহলে এখন কি করতে হবে? অক্সিলারি ভার্বটা বসাতে হবে। তাহলে সেই হিসাবে অক্সিলারি ভার্ব যদি বসাতে হয় তাহলে অনলি লেটার, এবার এখান থেকে প্রিভিয়াস কোশ্চেন ডিড যেটা দেওয়া ছিল, ডিড, তারপর হচ্ছে আই রিকগনাইজ, তারপরে হার ভয়েস। এখন এই যে ওয়ার্ডটা আমরা লিখছি দেখেন, অনলি, অনলি সময়বাচক অ্যাডভার্ব, সময়বাচক অ্যাডভার্ব, তাই না? তারপরে অক্সিলারি ভার্ব, তাহলে এই যে ডিডটা এখানে আগে বসাইতে হয়েছে, তারপরে সাবজেক্ট দিতে হয়েছে আই, এরপরে রিকগনাইজ মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। নেগেটিভ অ্যাডভার্ব চেনার উপায় কি? সকল নেগেটিভ ওয়ার্ডই নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, যে সকল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স না বোধক নির্দেশ করে, যেমন ফিউ, লিটল, তারপরে নেভার, তারপরে হচ্ছে নট অনলি, তারপরে আমরা ব্যবহার করলাম এই যে হার্ডলি, রিয়ারলি, স্কার্সলি, বিয়ার্সলি, সেলডম, এগুলো সব নেগেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এমনি নাফিউল ইসলাম, বুঝছি ভাইয়া, যত নেগেটিভ ওয়ার্ড আছে সবই নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, ওকে, ফাইন। এই পর্যন্ত যদি হয়ে থাকে আমরা এইবার পরবর্তী যে অংশ সেখানে যাই। পরের নিয়মটা হচ্ছে অনলি প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশনের পরে নাউন, তারপরে অক্সিলারি ভার্ব। তাহলে অনলির পরে এবার কি? প্রিপোজিশন। অনলি প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, অথবা যেটা নাউন ফ্রেজও হইতে পারে। হ্যাঁ, প্লাস এই আগের মতো করে নিয়ম অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, এটা। তার মানে অনলির পরে যদি প্রিপোজিশন দেখেন, অনলি বাই, অনলি ফর, এরকম কথাগুলা, তাহলে সেটাও সেম নিয়মে হবে।
তাহলে অনলি এরপরে যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবেন, অনলি বাই শাউটিং। অনলি, তারপরে বাই, এরপরে প্রিপোজিশন, এরপরে দেখেন কি আছে, নাউন অথবা নাউন ফ্রেজ যেটা বলছে, যেমন এখানে জিরান্ড আছে বা নাউন, আমরা যেটাকে বলি যে জিরান্ড নাউনের মতো কাজ করে। তাহলে অনলি বাই শাউটিং, তারপরে ওয়াজ হি এবল টু মেক হিমসেলফ হার্ড। অনলি বাই শাউটিং, তারপর বলছে ওয়াজ হি এবল টু মেক হিমসেলফ হার্ড। তাহলে এই ক্ষেত্রে দেখেন মাত্র চিৎকার করেই সে নিজেকে অন্যদের কাছে শোনাইতে পেরেছিল। তো অনলি, অনলি বসছে বাই একটা প্রিপোজিশন, তারপরে একটা নাউন অথবা জিরান্ড বা নাউন সমতুল্য কোনো কিছু, তারপরে কি বলছে স্যার, একটা অক্সিলারি ভার্ব, তারপরে বাকি অংশ আগের মতো যে হি অ্যাবল। তো অক্সিলারি ভার্বটা আগে বসে গেছে, এটা বুঝছি ভাইয়া। এই অংশগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব বা ইনভার্সন ব্যবহার করার নিয়ম। বেশিরভাগই নেগেটিভ অ্যাডভার্বের নিয়ম আছে, আর এর বাইরে খুব একটা নাই। ওকে, তারপর একটা নিয়মে যাব। সো, সো প্লাস অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব যে কোনো একটা যদি বসে, এরকম অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব সোর সাথে, তাহলে অবশ্যই অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বসবে। হ্যাঁ, তাহলে ধরেন যেমন আমরা যদি বলি সো কুইকলি ডিড হি রান ফর দ্য ডেস্টিনেশন। তাহলে এই যে কথাটা বললাম স্যার, সো, সো তারপরে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এরপরে এই যে অক্সিলারি ভার্ব, অর্থাৎ সো তারপরে যদি দেখেন অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ। কারণ অ্যাডজেক্টিভ চাইলে আমি সো কুইকলির জায়গায় সো গুড এটা লিখতে পারতাম, সো গুড। ওকে, তখন এটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করতো। যেমন আমি যদি লিখতাম, ধরেন এরকম হতে পারতো, সো গুড ডাজ হি টক, পরে আর ইস দেওয়া যাবে না, এটুকুই। তো এই যে ডাজ আর এটা হচ্ছে গুড, এটা স। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের ইনভার্সন অফ ভার্ব। ভার্বের ইনভার্সন গুলা কেমন ব্যবহার করবেন, অনেকেই এই অংশগুলো এড়িয়ে যায়, বাট এখান থেকে প্রশ্ন আসে কিসে জানেন, সেন্টেন্স কারেকশন, এটা থেকে প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন, যে আপনি সেন্টেন্স কারেক্ট করবেন সেক্ষেত্রে কিভাবে করতে পারেন, সেই বিষয়গুলো নির্ভর করে এটার উপরে। তো এই অংশটা কি বুঝতে পারছি ভাইয়া?
এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি কিনা একটু কমেন্টে জানান, কারণ এই অংশটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও কম গুরুত্বপূর্ণ না, বাট আমরা যেহেতু বইতে এই টপিকগুলো আমি বেছে বেছে যেগুলো লাগবে, কারণ এগুলো সেন্টেন্স কারেকশন আকারে আসে, হয়তো এভাবে টপিক ওয়াইজ আসে না, প্যারালালিজম তারপরে এই যে যেগুলো করলাম এগুলো সেন্টেন্স কারেকশনে আসে। তো এই ক্ষেত্রে গিয়ে অনেকে ভুল করে থাকে বা অনেকে পড়ায় না, বা কোচিং গুলাতে বিশেষ করে এই টপিকগুলো পড়ানো হয় না। আমরা যেহেতু বিভিন্ন কোচিং এ ক্লাস নেই, আমাদেরকে এই বিষয়গুলো এড়িয়ে মানে যেতে বলা হয় যে স্যার এই অংশটা দরকার নেই, মানে এই টপিক গুলাকে ওনারা চিনে না। হ্যাঁ, তো যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ছোট ছোট 3টা টপিক নিয়ে আলোচনা করছি, যদিও টপিকগুলা মানে হয়তোবা নতুন মনে হতে পারে অনেকের কাছে, বাট আমার মনে হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি। এরপর আপনারা আরেকটু নিজেরা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ তাতে আরেকটু ভালো হবে। তো যাই হোক, এখন পর্যন্ত যতটুকু আপনারা দেখেছেন, ক্লাসটা করেছেন, ক্লাসটা কেমন হইলো, ক্লিয়ার হয়েছে কিনা, আপনাদের কাছে বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দেন। আর কার কি অবস্থা, যেহেতু অনেকদিন পরে, প্রায় 3-4 দিন পরে দেখা, সেটা একটু বলেন। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের 3টা ক্লাস সম্ভবত 3টা বা 2টা ক্লাস মিসিং, মানে এই রুটিন অনুসারে হয় নাই, এটা হয়ে যাবে। আমি নেক্সট ডে কোনো একটা গ্যাপে এই ক্লাসগুলো নিয়ে নিব। হ্যাঁ, সেই ক্লাসগুলো নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই, অবশ্যই হবে। তাহলে সবাইকে বলবো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ফরিদপুর বিভিন্ন জায়গা থেকে অনেকে জিজ্ঞাসা করছিলেন একটা প্রশ্ন, যে স্যার আপনার বাসা ফরিদপুর কোথায়? ফরিদপুর জেলা, বোয়ালমারী উপজেলা আমার বাসা। আর ওখানেই হচ্ছে আমি, মানে আমার গ্রামের বাড়ি, জন্ম, পড়াশোনা ওগুলা ওখানেই। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। রাইট ফ্রম ভার্বের যদি ক্লাস মিসিং থাকে অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ,